কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজকে আমরা এসেছি রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রে। আজকে আমরা আলোচনা করব ড্রাগন ফল এই সম্পর্কে, যে ড্রাগন ফল চাষ যে কতটা গুরুত্বপূর্ণ এবং এর খুঁটিনাটি বিষয় নিয়েও আমরা আলোচনা করব। আমরা জানি বাজারে চাহিদা প্রচুর এবং কিন্তু দামও অনেক বেশি। একটা ড্রাগন ফ্রুট কিনতে গেলে প্রায় 80-90 টাকা পড়ে যায়, প্রায় 300 থেকে 400 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। সুতরাং সব বিষয় কীভাবে চাষি বন্ধুদের অন্যান্য যে চাষের প্রতি একটা আগ্রহ রয়েছে, সেই আগ্রহ থাকা সত্ত্বেও কিন্তু ড্রাগন ফ্রুট যে এটা চাষ, যে ফল, সেই ফলটা কিন্তু চাষি বন্ধুদের সেই রকম সচরাচর চাষ করতে আমরা দেখতে পাই না। কি করলে চাষি বন্ধুরা এই চাষের প্রতি তাদের আগ্রহ বাড়বে এবং ড্রাগন যে ফল, সেই ফলটা তারা চাষ করবে, তাহলেই আমরা যদি বেশি পরিমাণে উৎপাদন বাড়াতে পারি, তাহলেই কিন্তু এর যে দাম সেটাও কিন্তু বাজারে অনেকটাই কমে আসবে এবং এর যে গুণাগুণ সেই সম্পর্কেও আমরা আজকে আলোচনা করব। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কৃষি বিশেষজ্ঞ ডক্টর সৌস্তব দত্ত, বিষয়বস্তু বিশেষজ্ঞ, হর্টিকালচার, রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র, বিশ্বভারতী। সঙ্গে রয়েছে বিপ্লব ঘোষ। নমস্কার সৌস্তববাবু। নমস্কার। আমি প্রথমেই জানবো যে এই যে ড্রাগন ফল নিয়ে আজকে আমরা আলোচনা করছি, গুরুত্বপূর্ণ একটা ফল এবং চাষ আমরা বলতেই পারি, যে ড্রাগন ফল কী ধরনের গাছ এবং বীরভূমের মাটিতে, বিশেষ করে আমরা জানি যে লাল কাঁকড়ে মাটি রয়েছে, এই পরিপ্রেক্ষিতে ড্রাগন ফল চাষের সামঞ্জস্যতা কোথায়? প্রথমে আগের উৎপত্তি স্থলটা বলি। ড্রাগন ফলের উৎপত্তি স্থল হলো দক্ষিণ মেক্সিকো, মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা। দক্ষিণ পূর্ব এশিয়া, গ্রীষ্মমণ্ডলীয় এবং উপগ্রীষ্মমণ্ডলীয় বিশ্বজুড়ে এটি ব্যাপকভাবে চাষ করা হচ্ছে। ভারতেও ড্রাগন ফল ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এবং এর বাণিজ্যিক চাষ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ভারতবর্ষের মধ্যে মূলত কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, মহারাষ্ট্র, গুজরাট এবং পশ্চিমবঙ্গে কৃষকরা এর চাষ শুরু করেছেন। তো এবার ড্রাগন ফল কী ধরনের গাছ? ড্রাগন ফল মূলত একটা ক্যাকটাস জাতীয় গাছ, যা সাধারণত 1.5 থেকে 2.5 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। গাছগুলি দ্রুত বর্ধনশীল লতা এবং প্রাথমিক পর্যায়ে ঘন ঘন শাখা প্রশাখা তৈরি করে। ভালোভাবে বৃদ্ধিপ্রাপ্ত লতা একটি বছরে প্রায় 30 থেকে 50টি শাখা তৈরি করে এবং 4 বছরে প্রায় 100টিরও বেশি শাখা তৈরি করতে পারে। এবং এই যে ফলটা, এই ফলের আকার প্রায় 150 থেকে 500 গ্রাম পর্যন্ত হয়ে থাকে এবং এই ফলের যে বীজ সেটা কালো এবং খুবই নরম প্রকৃতির হয়ে থাকে। আমরা জানতে পারলাম যে কী ধরনের গাছ এবং সামঞ্জস্যতা কোথায়, কিন্তু আমরা বলে থাকি যে এই ড্রাগন ফল খুব পুষ্টিগুণ সম্পন্ন। তো পুষ্টিগতভাবে ড্রাগন যে ফল, সেটা কতটা পুষ্টিগত সম্পন্ন? ড্রাগন ফলের নানাবিধ পুষ্টিগুণ রয়েছে। মিনারেল এবং উচ্চ ফাইবারযুক্ত এই ফলে ফ্যাট, ক্যারোটিন, ফসফরাস, প্রোটিন, ক্যালসিয়াম এবং আয়রন রয়েছে। ড্রাগন ফলে ভিটামিন সি অনেকটা আছে। যেমন ধরুন, একটি 100 গ্রামের ফলে 4 মিলিগ্রাম করে ভিটামিন সি আমরা পেয়ে থাকি। এছাড়া কি এই ফল আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বক, দাঁত এবং চুল ভালো রাখতে সাহায্য করে, সুগার এবং ক্যান্সারের প্রবণতা কমায় এবং এর পাশাপাশি ড্রাগন ফল আমাদের হজমেও সাহায্য করে। ঠিক, একদম ঠিক। কিন্তু এই যে ফলটা নিয়ে আমরা আলোচনা করছি, এটা গুরুত্বপূর্ণ ফল এবং পুষ্টি গুণ সম্পন্ন আমরা বলছি, তো সময় কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো কোন সময় চাষি বন্ধুরা চাষ করবেন? ড্রাগন ফলের চারা রোপণের সবথেকে উপযুক্ত সময় হচ্ছে এপ্রিল মাসের শুরু থেকে অক্টোবর মাসের মাঝামাঝি পর্যন্ত। এই সময় যদি আমরা ড্রাগন ফলের চারাটা রোপণ করি, তাহলে কিন্তু গাছের বৃদ্ধিও খুব ভালো হবে এবং পাশাপাশি আমরা পরবর্তী বছর থেকে এই গাছ থেকে ফলটাও পেতে পারবো। তার মানে প্রায় সময় হয়ে এসছে, আর 1 মাস পরই চাষি বন্ধুরা এই চারা রোপণ করতে পারবেন এবং চাষ করতে পারবেন। পাশাপাশি আপনার কাছে জানবো যে এই যে ড্রাগন ফলের চারা রোপণের পরবর্তী যে পরিচর্যা এবং সার বা সেচ, সেগুলো সম্পর্কে একটু জানবো। সবার প্রথমে সুনিষ্কাশিত উঁচু এবং মাঝারি উঁচু উর্বর জমি নির্বাচন করতে হবে এবং সেই জমিতে 2-3টি চাষ দিয়ে সেখানে ভালোভাবে মই দিতে হবে। তারপরে 75 সেন্টিমিটার কিউবের গর্ত তৈরি করতে হবে, অর্থাৎ 75 সেন্টিমিটার লম্বা, 75 সেন্টিমিটার প্রস্থ এবং 75 সেন্টিমিটার গভীরতা। এবং সেই গর্ত খুঁড়ে সেটাকে 20 থেকে 25 দিন ফেলে রাখতে হবে। এবার 20 থেকে 25 দিন পর প্রতিটি গর্তে আমরা 25 থেকে 30 কেজি গোবর সার, প্রায় 250 গ্রাম মতো সিঙ্গেল সুপার ফসফেট, 250 গ্রাম মতো মিউরেট অফ পটাশ এবং 50 গ্রাম মতো জিঙ্ক সালফেট সার দিয়ে সেই গর্তের মাটিটাকে ভালোভাবে মেশাবো, দিয়ে গর্তটাকে ভরাট করব। এবং সেই গর্ত ভরাটের 10 থেকে 15 দিন পরে আমরা সেই গর্তে কিন্তু 50 সেমি দূরে দূরে 4টি করে চারা লাগাতে পারবো।
এবং সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ যে এখানে ভালোভাবে জলসেচ দিতে হবে। যেমন ধরুন শুষ্ক মৌসুমে কিন্তু আমাদের 10 থেকে 15 দিন অন্তর জলসেচ দিতে হবে এবং বছর অনুযায়ী গাছে কিন্তু সারের পরিমাণটাও নির্ভর করবে। যেমন ধরুন একটা 1 থেকে 3 বছরের গাছে আমরা প্রায় 20 থেকে 25 কেজি গোবর সার দেবো এবং তাতে 200 গ্রাম ইউরিয়া দেবো, 250 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট দেবো এবং 250 গ্রাম মিউরেট অফ পটাশ দেবো। এটাই যখন আবার আমার 3 থেকে 6 বছরের গাছ হবে সেক্ষেত্রে আমরা 30 থেকে 40 কেজি গোবর সার দেবো, 250 গ্রাম ইউরিয়া দেবো, 300 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট দেবো এবং 300 গ্রাম মিউরেট অফ পটাশ দেবো। এরমভাবে ভালোভাবে যদি পরিচর্যা করা হয় তাহলে কিন্তু 12 থেকে 15 মাস পরেই আমরা এই ড্রাগন গাছ থেকে ফল পেতে পারি। আর একটু আগে যেটা বললাম যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা ড্রাগন চাষ করতে গেলে মোটামুটি এপ্রিল মাস থেকে শুরু করলেই ভালো হবে। তো প্রায় সময় আর 1 মাস পরে হয়তো শুরু করা যেতে পারে। কিন্তু এই যে চারা রোপণের ব্যাপারটা বললেন, সেক্ষেত্রে তো চাষি বন্ধুদের বীজ সংগ্রহ করতে হবে। তো একটা গুণগত সম্পন্ন ভালো বীজ চাষি বন্ধুরা কোথায় পাবেন? আচ্ছা, প্রথমেই বলে রাখি এই ড্রাগন ফল দুরকমভাবে বংশবিস্তার করা যায়। এক হচ্ছে বীজ থেকে আর একটা হচ্ছে অঙ্গজ পদ্ধতি বা কাটিং থেকে। তো বীজ থেকে যদি আমরা চারা তৈরি করতে চাই তাহলে সেক্ষেত্রে অনেকটা সময় লেগে যেতে পারে। তার জন্য আমরা সবসময় প্রেফার করি যে অঙ্গজ পদ্ধতি বা ড্রাগন ফলের যে কাটিং সেটাকে বসিয়ে আমরা চারা রোপণের জন্য উপযুক্ত পদ্ধতি বলে মেনে নিই। তাহলে সেখান থেকে কাটিংয়ের যেমন সফলতার হারও অনেক বেশি, তার পাশাপাশি আমরা অল্প সময় সেখান থেকে ফল পেতে পারি। এটা তো আমরা বুঝতেই পারছি যে ড্রাগন ফল খুবই একটা ভালো পুষ্টিগুণ সম্পন্ন আমরা জানি, এবং এই চাষি বন্ধুরা যদি করতে চান তাহলে তারা কোথায় যোগাযোগ করবেন? এটা ওনাদের নিকটবর্তী যে কোনো যেখানে ড্রাগন ফলের চাষ হচ্ছে সেখান থেকেও যোগাযোগ নিতে পারেন, বা আমাদের রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র আমরা যেহেতু ড্রাগন ফলের চাষ করি সেখানেও কিন্তু চাষি বন্ধুরা যদি আসেন তাহলে আমরা তাদেরকেও সেক্ষেত্রে কাটিং বা চারা দিয়ে সহযোগিতা করতে পারি। তো এই ড্রাগন ফল চাষ বীরভূম জেলায় কী রকম চাষি বন্ধুদের মধ্যে সাড়া পাচ্ছেন? সবার আগে বলে রাখি যে ড্রাগন ফল যেহেতু একটা ক্যাকটাস জাতীয় গাছ, তো এক্ষেত্রে সেই গাছের জলের পরিমাণ কম হলেও চলে। আমরা জানি বীরভূম লাল মাটির জেলা, এখানে যদি চাষ করতে হয় যেহেতু মাটি অম্লধর্মী সেজন্য চাষের পূর্বে আমরা মাটিতে চুন প্রয়োগ করে থাকি এবং মাটির যদি আমরা স্বাস্থ্য পরীক্ষা করে থাকি সেক্ষেত্রে আমরা দেখব যে গাছের পুষ্টির জন্য যে প্রয়োজনীয় উপাদান দরকার সেগুলো মাটিতে কম পরিমাণে রয়েছে। তাই জন্য আমাদের পরিমিত পরিমাণে সার দেওয়া খুব বাঞ্ছনীয়। তো সেই বীরভূমের পরিপ্রেক্ষিতে যেহেতু বীরভূমে গরমকালে প্রচণ্ড গরম পড়ে তাই জলের পরিমাণটা খুবই কম থাকে এবং এখানেই বীরভূমে ড্রাগন ফল চাষের সামঞ্জস্যতা রয়েছে। কারণ এখানে যেহেতু ড্রাগন ফল আমি আগেও বললাম যে ক্যাকটাস জাতীয় গাছ, এতে জল একটু কম লাগে এবং যেহেতু এটা হার্ডি গাছ তাই উইল্টিং বা নেতিয়ে পড়ার সম্ভাবনাও খুব কম। তাই বীরভূমের চাষিরা যদি ড্রাগন ফল চাষ আরও বেশি পরিমাণে করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা খুব ভালো লাভ পাবেন এবং বীরভূমের মাটিতে কিন্তু অনেক বেশি সাফল্য তারা দেখতে পাবেন ড্রাগন চাষ থেকে। খুবই ভালো আমরা উত্তরটা পেলাম বিশেষজ্ঞের কাছ থেকে। তো পাশাপাশি রোগ পোকার সমস্যা নিয়ে আসবো, তার আগে আপনার কাছে জানবো যে একটা চাষি বন্ধু হয়তো অনুষ্ঠান আজকে শুনছেন এই ড্রাগন ফল চাষ নিয়ে, এবং তার মধ্যে হয়তো জাগলো যে আমি ড্রাগন ফল চাষ করব, তারা যোগাযোগও করলেন, কিন্তু সব থেকে মূল কথা হচ্ছে যে অর্থনৈতিক ব্যাপারটা। তো ড্রাগন ফল চাষে চাষি ভাইদের অর্থনৈতিক সুবিধাটা কোথায়? হ্যাঁ, ড্রাগন ফল চাষে যেটা চাষি বন্ধুরা যে কারণে করতে ভয় পান যে একটা ইনিশিয়াল বা প্রাইমারি ইনভেস্টমেন্টে একটু বেশি। কারণ যেহেতু আমাদের 4টে গাছের মাঝখানে একটা সিমেন্টের পিলার বসাতে হয়, তো সেই পিলারটা বসাতে প্লাস যেহেতু ঝোপ আলা গাছ সেই ঝোপটাকে রক্ষা করার জন্য আমাদের টায়ার দিতে হয় বা অনেক সময় আমরা গোলাকার ধাতব কংক্রিটের ঝোপ তৈরি করি। তো সেই জন্য চাষি ভাইরা একটু ভয় পান প্রথম দিকে। তো যদি এই প্রাইমারি ইনভেস্টমেন্টটা কাটিয়ে ওঠা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ফল চাষ অত্যন্ত অর্থনৈতিকভাবে লাভবান হবেন চাষি ভাইরা। কেন না, ধরুন প্রায় 1 থেকে 3 বছরের গাছে আমরা প্রতি বিঘাতে যদি হিসাব করি তাহলে ফলন হতে পারে 3 থেকে 4 টন, যেটা অনেকটাই বেশি। এবং এই 3 থেকে 4 টন ফল বিক্রি করে যদি আমরা আজকের দিনে প্রায় 250 থেকে 300 টাকা কেজি ফল ধরি সেক্ষেত্রে কিন্তু 6 থেকে 7 লাখ টাকা পর্যন্ত আয়ের একটা সম্ভাবনা রয়েছে। এবং সেটা যদি আপনি একরে হিসাব করেন তাহলে কিন্তু প্রায় 9 থেকে 10 লাখ টাকা পর্যন্ত একজন চাষি ভাই উপার্জন করতে পারেন। তো অর্থনৈতিক দিক দিয়ে এটা খুবই একটা সম্ভাবনাময় ফসল এবং আশা করি যে আগামী দিনে বীরভূমের চাষি ভাইরা এই ড্রাগন ফল চাষে আরও বেশি উৎসাহ দেখাবেন। একদমই ঠিক কথা। এবং পাশাপাশি আমরা একটা বিষয় জানবো যে জানি আমরা প্রতিটি ফসলের ক্ষেত্রে রোগ পোকার সমস্যা অনেক বেশি হয়ে থাকে। তো যেহেতু ড্রাগন ফল চাষ একটা নতুন ধরনের যদি চাষি বন্ধু চাষ করতে চান সেক্ষেত্রে রোগ পোকার সমস্যাটা কতটা হতে পারে, এবং যদি কিছু লক্ষণ দেখা দেয় সেক্ষেত্রে চাষি বন্ধুরা কীভাবে নিয়ন্ত্রণ করবেন?
প্রথমেই বলে রাখি, ড্রাগন ফলে রোগ পোকার আক্রমণ খুবই কম হয় অন্যান্য ফসলের থেকে। এই ফসলের এটাও একটা বলতে পারেন অ্যাডভান্টেজ বা সুবিধা, যে এখানে রোগ পোকার আক্রমণটা খুবই কম। যেমন ধরুন, পোকা বলতে খুব সামান্য পিঁপড়ে, শুয়োপোকা এগুলোই দেখা যায়, বা হয়তো যদি পাখি এসে ফল খেয়ে নেয়। তো সেক্ষেত্রে যদি পিঁপড়ে আর শুয়োপোকার জন্য আমরা শ্যাম্পুর জল স্প্রে করলেই সেখান থেকে আমরা সেই বিপদ থেকে রক্ষা পেতে পারি। আর যদি পাখির কাছ থেকে ফলকে বাঁচাতে চান, সেক্ষেত্রে ফলের ব্যাগিংটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে কি হবে, ফলটা একটা পরিবেশের মধ্যে বড় হবে এবং ফলের পুষ্টিগুণ বাড়বে, প্লাস ফলের আকারটাও সেক্ষেত্রে বড় হবে। এবার আসি রোগের ব্যাপারে। রোগের ব্যাপারে খুব একটা বেশি কিছু রোগ দেখা যায় না। সাধারণত গোড়া পচা বা মূল পচা রোগটা দেখা যায়, এবং সেটা চাষি ভাইদের অসতর্কতার কারণেই হতে পারে। তাই দেখতে হবে যাতে গাছের গোড়ায় জলটা না জমে, এবং যদি জল জমে তাহলে সেক্ষেত্রে যাতে জল নিষ্কাশনের ব্যবস্থা থাকে সেটা করতে হবে। আর 2 নম্বর হচ্ছে ডাল পচা বা কাণ্ড পচা রোগ। সেক্ষেত্রে কার্বেন্ডাজিম, ম্যাঙ্কোজেব জাতীয় যে কোনো ফাঙ্গিসাইড আমরা যদি প্রতি লিটার জলে 2 গ্রাম গুলে স্প্রে করি, তাহলেই কিন্তু সেই রোগ থেকে আমরা বা বিপদ থেকে রক্ষা পেতে পারি। আচ্ছা, এই ড্রাগন ফল কতদিনের ফসল এবং যে পেকে গেছে ফলটা, সেক্ষেত্রে চাষি বন্ধুরা কিভাবে বুঝবেন? আচ্ছা, এমনি যে কোনো ফল চাষ যদি আপনি করেন, তাহলে সেক্ষেত্রে 3 থেকে 4 বছর আমার লেগে যায় ফসল উত্তোলন করতে। কিন্তু ড্রাগন ফলে এটাই একটা অ্যাডভান্টেজ যে আমি এক্ষেত্রে যদি এই বছর এপ্রিলে লাগাই, তাহলে আমি কিন্তু এর ঠিক 12 থেকে 15 মাস পর, মানে পরের বছর মে জুন মাসের দিকে কিন্তু আমি ফসলটা তুলতে পারবো। এবং ড্রাগন ফল মোটামুটি জুন থেকে অক্টোবর নভেম্বর পর্যন্ত প্রায় 5-5.5 মাস পর্যন্ত কিন্তু ফসলটা আমি পেতে পারি। এবং যেটা ফসল উত্তোলনের সময়, সেটা হচ্ছে ফসলের বাইরের যে খোসাটা, সেটা যখন সবুজ থেকে আস্তে আস্তে লাল বা গোলাপি হতে শুরু করবে, তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে ফসল উত্তোলনের সময় চলে এসেছে। এবং এক্ষেত্রে আমি আরেকটা কথা বলে রাখি, চাষি ভাইদের অর্থনৈতিক দিক থেকে যেমন তারা ফল বিক্রি করে লাভবান হবেন, তার পাশাপাশি কিন্তু ওনারা নিজেরাও এই কাটিং বিক্রি করে কিন্তু আরও বেশি অ্যাডিশনাল লাভ পেতে পারেন। এবং সেটা 1 বছর পর থেকে ওনারা যেমন ফসলও বিক্রি করবেন, সেরকম 1 বছর পর থেকে ওনারা কিন্তু গাছের ডাল কেটে বা ওই কাটিং বিক্রি করেও কিন্তু অ্যাডিশনাল ইনকাম পেতে পারেন। তার মানে বোঝাই যাচ্ছে একটা বছর অপেক্ষা চাষি বন্ধুদের করতে হবে, তারপর থেকে কিন্তু ফলও পাবে, এবং ফল থেকে গাছটা যে কাটিং করবে সেটাও তারা বিক্রি করে কিন্তু প্রচুর টাকা রোজগার চাষি বন্ধুরা করতে পারবেন। একদমই তাই। এবং এর পাশাপাশি যদি আপনারা চান যে মাঝখানে সাথী ফসল হিসেবে কিছু মরশুমি সবজি চাষ করবেন, সেটাও কিন্তু করে আপনারা আরও অতিরিক্ত আয়ের পথও বেছে নিতে পারেন। তো এই জন্য আমি বলছি যে বীরভূমের যারা চাষি ভাইরা আছেন, তারা ড্রাগন ফল চাষ আরও বেশি করে করুন। শুধু ফলটা বিক্রি করে না, ফলের পাশাপাশি কাটিং বিক্রি করে বা সাথী ফসল হিসেবে মরশুমি সবজি চাষ করেও কিন্তু আপনারা অতিরিক্ত আয়ের পথ দেখতে পারেন। আজকে আমরা আলোচনা করলাম ড্রাগন ফল চাষ, আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ছিলেন ডক্টর সৌষ্ঠব দত্ত, বিষয়বস্তু বিশেষজ্ঞ, রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র, বিশ্বভারতী। সঙ্গে ছিলাম বিপ্লব ঘোষ। নমস্কার চাষি বন্ধুরা, কিষাণ বাণীর আসরে আজ আমরা শুনছি ড্রাগন ফলের চাষ নিয়ে। দ্বিতীয় পর্বে আমাদের সঙ্গে রয়েছেন একজন প্রগতিশীল চাষি বন্ধু, যিনি ড্রাগন ফলের চাষ করেন। আমাদের সঙ্গে রয়েছেন বোলপুর জাম্বুনির জয়ন্ত পাল। জয়ন্তবাবু, আপনাকে আমাদের এই আসরে স্বাগত জানাই। নমস্কার। জয়ন্তবাবু, আপনি তো বিশ্বভারতী থেকে ফিজিক্সে এমএসসি করলেন, তারপর আপনি বিএড করলেন বাইরে গিয়ে, তারপর আপনি বাইরে চাকরি করলেন, তারপর আপনি চলে এলেন সেখান থেকে, এসে এখানে তো এখন আছেন বোলপুরের জামবনিতে। আপনার এই যে ড্রাগন ফলের চাষ করবার ভাবনাটা এইটা আপনার কি করে হলো? পড়াশোনা করতে করতে আমার একটা এরকম ইচ্ছে ছিল যে একটা জায়গা জুড়ে একটা ফার্ম হবে, যেখানে একটা পুকুর থাকবে এবং তার সাথে কিছু গাছপালা থাকবে, ছোট্ট একটা ঘর থাকবে। এরকম ইচ্ছেটা বহুত দিন থেকেই ছিল। মানে এটা কি তো শান্তিনিকেতনের প্রভাব? মানে এই যে একটা কাব্যিক পরিবেশ তৈরি করার ইচ্ছে? হ্যাঁ, 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 সেটা বলতে পারেন। মানে এটা একদম মনের ভিতরে বসে আছে আর কি। মানে এটা ছোট থেকেই আছে, এবং সেটা আর্থিক সঙ্গতি বা নানান কারণে বা সময়ের কারণে ব্যাপারটাকে করে উঠতেও উম মানে দেরি করার হলো। ইচ্ছে থাকলেও করতে পারেনি আর কি। এটা ছিল বলে একটা সময় মানে ভাববো করে এইটা ওখান থেকেই জন্ম আর কি। এর মাঝে একটা ঘটনা ঘটেছে। বেশ কয়েক বছর ধরে একজন প্রফেসর আমার বাড়িতে যাওয়া আসা করতেন। ওনার ব্রেকফাস্টে একটা ফল দেখেছিলাম। ফলটা একটু খেলাম। খাওয়ার পরে ওনার মুখ থেকে শুনলাম ওনার পুষ্টির কথা, অ্যান্টি ক্যান্সার, অ্যান্টি সুগার, তারপরে গাট হেলথের ক্ষেত্রে প্রচুর হেল্পফুল, স্কিনের ক্ষেত্রে নানান কিছু শোনার পরে ওটাকে নিয়ে আমি কিছু স্টাডি করলাম। স্টাডি করে দেখলাম যে সত্যি তো ফলটা খেতে ভালো, এত কিছু গুণ আছে। এই করতে 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 2023, হ্যাঁ,
সাহস করে ফার্মের জার্নিটা স্টার্ট করলাম, একটা ছোট্ট পুকুর তৈরি করলাম এবং ওই ড্রাগনের জন্য যারা এক্সপার্ট আছে ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন জায়গা থেকে পরামর্শ বা এই সমস্ত যেগুলো দেয় আর কি, সেখান থেকে একটা জায়গায় গিয়ে পৌঁছলাম নদিয়াতে, একটা ফার্মে পৌঁছে গেলাম, ড্রাগনের ফার্মে। আপনি ইউটিউবে দেখলেন যে বিভিন্ন ভদ্রলোক করেছেন, হুম তার মধ্যে হুম থেকে একজন যিনি নদিয়ায় বাস করেন তার কাছে আপনি পৌঁছে গেলেন। তাকে আমার বিশ্বস্ত বলে মনে হলো। উনি একজন অ্যাকচুয়ালি বেসিক্যালি ইঞ্জিনিয়ার এবং সরকারি চাকরি করা মানুষ, এবং উনি একদম বলছেন যে আমি চাকরি করতে করতে ওটা থেকে সরে এসেছি, সরে এসে পর আমার যেটা নেশা ছিল একটু সারা বাকি জীবনটা এরকম ভাবেই কাটাবো, সেই জন্য এই ড্রাগন চাষের মধ্যে এসেছি। এবং সেই জন্য আমি ওনার ফার্মে গেলাম, ফার্মে গিয়ে দেখলাম যে হ্যাঁ সত্যি মানে দেখার মতো দৃশ্য, এত সুন্দর বাগান তৈরি করেছেন। তো এটা দেখার পরে আমি ডিসিশন নিলাম যে না, তাহলে ঠিক জায়গাতেই আছে। তো পুকুরটা কাটা আমার ইচ্ছে, কিন্তু ড্রাগনের ইন্সপিরেশন অ্যাকচুয়ালি ওই ভদ্রলোকের কাছ থেকে। ওনার নাম সমর দাস। তো উনি কিন্তু আমার অ্যাকচুয়ালি পরামর্শদাতা, তো ওনার কাছ থেকে আমি চারা নিলাম, চারা নিয়ে আমার ড্রাগনের জার্নিটা স্টার্ট হলো। এই চারাগুলো ওখান থেকে আসার কোনো সমস্যা হয়নি? না, উনি ব্যবস্থা করে দিয়েছিলেন। আমি এইটুকুই বলেছিলাম যে আমি তো পুরোটাই ধরুন ভরসা করে নিচ্ছি, বলছে তুমি নিশ্চিন্তে শুরুটা করো, 1 বছর পরে তুমি আমায় বলবে। সেটা কিন্তু মিলেছে। আপনার বাড়ি তো বোলপুরের জামবনিতে, তাহলে আপনার হুম। ফার্মটা কোথায়? আবার ফার্মটা বোলপুর থেকেই 10 কিলোমিটারের মধ্যে, বল্লভপুর পার হয়ে কেন্দ্রডাঙ্গাল থেকে গিয়ে ওই যাদবপুর বলে একটা গ্রাম। আমি এবার জিজ্ঞেস করব যে আপনি শুরুটা কিভাবে করলেন? চারাগুলো ওখান থেকে একদম পুরো এলো, তার আগে জমিটাকে রেডি করা হয়েছিল। হ্যাঁ, আমি এটা হুম বলছি যে আপনি হুম বাগানটা ধরুন ঘিরে ফেলা, তারপরে তার হুম 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 যেহেতু হুম, ওখানে তো ড্রাগন ফলের চাষ করতে গেলে পিলার দিয়ে তুলতে হয়, ঠিক সেই ঠিক। বিষয়গুলো কিভাবে কি করলেন? পিলার আগে রেডি করে নিতে পারলেই ভালো হয়, কিন্তু পিলার আগে রেডি না করেও চারাটাকে বসিয়ে দেওয়ার পরামর্শ উনি দিয়েছিলেন। আচ্ছা, সেটা করা যায়, কোনো অসুবিধে নেই। ওনার পরামর্শ মতো করেছিলাম, কিচ্ছু অসুবিধা হয়নি। কাটিং চারা এসেছিল, সেই কাটিং চারা লেবার দিয়ে বসানো হয়েছিল। এবার 10 ফুট অন্তর অন্তর পিলার বসবে এরকম ভাবে ডিজাইন করে চারাগুলোকে বসানো হয়েছিল। টোটাল লাইনটাতে 10 ফুট অন্তর অন্তর একটা করে পিলার বসবে, 4 ফুট মতো বেড, 4 ফুটের বেড। আর লম্বাতে আমি 100 ফুট করতে পারি, 50 ফুট করতে পারি, 60 ফুট করতে পারি, এরকম ভাবে আমার যেমন 100 ফুটের একটা লাইন তৈরি হয়েছে, 4 ফুট ইন্টু 100 ফুট। এবার দশ এই ফুট 4 অন্তর ফুট অন্তর ইন্টু 100 পিলার, ফুট একটা বেড। একটা বেড তৈরি করা হয়েছে। তার এবার দশ পাশে ফুট আবার একটা বেড রয়েছে তো? তার পাশেও একটা বেড রয়েছে, মাঝখানে শুধু 1 ফুট 1.5 ফুটের একটা নালা যাতে হয়, সেই নালাটা করার জন্য একটা জায়গাকে ছেড়ে রাখতে হয় যাতে করে জলটা পার হয়ে যায়। বেডটা একটু উঁচু, তো মোটামুটি 1 ফুট 1.5 ফুট একটা উঁচু বেড তৈরি হচ্ছে টানা। পিলার টু পিলার 10 ফুট ডিস্টেন্স, 6.5 ফুটের পিলার, সেই 6.5 ফুটের মধ্যে 2 ফুট মাটির নিচে চলে গেছে, আর 4.5 ফুট বাইরে আছে মাটির উপরে। পিলারের মাথাতে একটা ছোট্ট ফুটো আছে যাতে করে ওই একটা নাট বোল্ট দিয়ে অ্যাঙ্গেল বসানো যায়। 2 ফুটের একটা অ্যাঙ্গেল, 1 ফুট এদিকে বেরিয়ে আছে, 1 ফুট এদিকে বেরিয়ে আছে, এরকম দিয়ে ওই অ্যাঙ্গেলটা আপনার পিলারের মাথায় লেগে থাকবে। পিলারের দুপাশে দুটো হাতের মতো হয়ে রয়েছে। হ্যাঁ, পিলারের দুপাশে দুটো হাতের মতো, আর দুটো হাতেই লাস্ট প্রান্তে একটা করে ছোট্ট করে ফুটো করা আছে যাতে করে ইলেকট্রিক তার যেমন যায় সেরকম জিআই তার আমার ওই 100 ফুটের লাইনটাতে প্রত্যেকটা ওই পিলারের ওরকম দুপাশে দুটো তার চলে গেছে। এটা একটা হচ্ছে স্ট্রাকচারের ব্যাপার। এটা পরের দিকে আমি করেছিলাম, চারাগুলো লাগিয়েছিলাম প্রথম 2023-এর 15ই মার্চ আমার প্রথম চারা রোপণ করা হয়। তার আগে মাটি ওই বেড ফেড গুলো তৈরি করা সেগুলো করেছিলাম, সামান্য একটু গোবরই দিয়েছিলাম, আমার মনে আছে, গোবর এবং পোল্ট্রি লিটার, হ্যাঁ অনেক দিনের পুরনো গোবর, অনেক দিনের পুরনো লিটার দিয়ে বেডটাকে তৈরি করা হয়েছিল, আর অন্য কোনো কিছু দেওয়া হয়নি। দিয়ে শুধু কাটিং চারা যেগুলো সেগুলোকে আপনার পিলার টু পিলার, এই যে 10 ফুট জায়গা, ওই 10 ফুটের মধ্যে দুপাশে 1 ফুট গ্যাপে, ওইদিকে 1 ফুট আর এইদিকে 1 ফুট। পিলারের বাঁ পাশে একটা, ডান পাশে একটা সারি, ওই সারি বরাবর আপনি বসিয়ে দিয়ে হ্যাঁ, গেলেন। ঠিক 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 ঠিক, কিন্তু 6 ইঞ্চি গ্যাপে গ্যাপে কিন্তু চারাগুলোকে বসিয়েছি। আচ্ছা, এত ঘন বসালে কোনো সমস্যা হয় না? কারণ ওর তো অনেক পাশকাঠি ছাড়ে। পাশকাঠি আমরা প্রত্যেকটা গাছ থেকেই ছাড়বে, কিন্তু কোনো পাশকাঠিকে আমি রাখি না। একটা গাছ থেকে একটা ডালই মাচার উপর পর্যন্ত যাবে। এটা কেন করেন? অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্য তো গাছটা থেকে ফল পাওয়া। পাশকাঠি তো প্রচুর খাবার খেয়ে নেবে, কিন্তু আমি ফল আলটিমেটলি পাবো না, ও, গাছই হবে। পাশকাঠি থেকে ফল বেরোয় না? প্রচুর ডালপালা থাকলে আলটিমেটলি ওর খাবারটা ডালপালাতেই চলে যাবে, ফলে কনসেন্ট্রেট করতে পারবে না। একটা ডাল মাচার উপর উঠলো, মাচার উপর থেকে আমি 2 থেকে 3টে ডালকে নিচ্ছি,
যে দুটো তিনটে ডাল পিলারে এক পাশের তার থেকে ওপর দিয়ে উঠে অপর পাশের তারের ওপর দিয়ে ঝুলে প্রায় মাটির কাছাকাছি আসছে, মাথাটা নুয়ে দিচ্ছে তিনটে ডাল। এই তিনটে ডাল থেকে এই যে যখন গাছটা উপর দিয়ে উঠছে, ধরুন লতানো গাছ তো, হুম হুম আপনার তো হুম 4 ফুট 4.5 ফুট উপরে গিয়ে সে তার পাচ্ছে। তাহলে হুম তার হুম আগে কিভাবে এটাকে খাড়া ঠিক করলেন? ঠিক 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 ঠিক। অনেকেই করে একটা করে ছোট্ট যে বাঁশের যে কঞ্চিগুলো হয়, প্রত্যেকটা গাছ পিছু একটা করে কঞ্চি কে তুলে দিয়ে ওই তারে বেঁধে দেয়। আমি এখানে যেটা করেছিলাম, পিলার টু পিলার এরকম ভাবে একটা ওই সরু সুতো, মানে মাছ ধরার যে ডোরের মতো হয় না, টানা পিলার টু পিলার এরকম ভাবে বেঁধে দেওয়া হয়েছিল। এবং যখন গাছটা উঠছে একটা একটা করে ফ্যাংরা নিয়ে, একটা ফ্যাংরাকে আমি তুলছি, সেই ফ্যাংরাটাকে যখন হয়তো দেখা গেল 2 ফুট উঠলো, একটু বেঁধে দিলাম, আবার আরো 2 ফুট উঠছে তখন বেঁধে দিলাম। এই করতে করতে ওকে মাচার উপরে তোলা হয়। এবার যেটা জানবো সেটা হচ্ছে যে আপনার প্রাথমিক খরচটা কিরকম হলো? পুকুরটা বাদ দিয়ে আমি যদি বলি, 15 কাঠা মতো জায়গাতে আমি চারা লাগিয়েছি। সে 15 কাঠাতে আমার 3,000 চারা লেগেছে। প্রত্যেকটা চারার দাম 40 টাকা। সেখানে তার মানে আমার 1,20,000 টাকা। 1,20,000 টাকা গেছে। আমি পিলার তৈরি করেছি, 170 পিস পিলার আছে, 200 টাকা করে। তো সেটা তার টোটাল মানে 34,000 টাকা। 34,000 টাকা। হুম। গাছগুলোকে লাগানো, যেহেতু মার্চ মাসের 15 তারিখে আমি লাগিয়েছিলাম, সেই সময় রোদের প্রকোপ ছিল, ওপরে একটু ছায়া দিতে হয়েছিল, তো সেই সব খরচ মিলে প্রায় 40,000 টাকা লেবার খরচ হয়েছিল। আর বেড়া? হ্যাঁ, বেড়াটা আমার ওই কিছু কিছু আমি 4 ফুটের 4.5 ফুটের যে পিলার গুলো হয়, আর তার কাটা, হ্যাঁ, হুম। এগুলো আমার মনে হয় 20 থেকে 25 হাজার টাকা আমার খরচ কিন্তু ওগুলোতে হয়ে গেছে। ইনিশিয়ালি ধরুন অতগুলো চারা লাগাচ্ছেন, তো কত সার দিতে হয়েছিল? এগুলোতে যেহেতু অন্য কোনো সার দেওয়া হয় না, গোবর সার, গোবর সার এবং পোল্ট্রি লিটার, প্রায় 9,000 টাকা মতো পোল্ট্রি লিটার ছিল এবং 4,000 টাকা মতো আপনার গোবর সার ছিল। আচ্ছা, আর একটা কথা আমার এখানে জানার আছে যে ধরুন হুম এখানে তো স্থায়ীভাবে জল দিতে হবে। আপনার তো হুম পুকুর আছে, হুম আপনি কি হুম পুকুর থেকে হুম জল দিচ্ছিলেন নাকি কোনো জলের ব্যবস্থা করেছিলেন? হ্যাঁ, প্রথমে আমার সাবমার্সিবল ছিল না, আমি একটা ছোট টুলু পাম্প ছিল, সেটা দিয়ে আমি জল দিচ্ছিলাম, কিন্তু পরে সেচের ব্যবস্থার জন্য আমি সাবমার্সিবলটা বসালাম। সাবমার্সিবলটা প্রায় 35,000 টাকা খরচ হলো। এটা তো পার্মানেন্ট, এটা তো লাগবে। পরের দিকে আমি যেটা গভর্নমেন্টের একটা ড্রিপ যে ইরিগেশনের ব্যাপারটা আছে, আমি খবর পেলাম এখানকার লোকাল যে এডিও, ওনার সাথে পরামর্শ করলাম। ওনারা পরামর্শ দিলেন যে আপনি কেন এটা ব্যবস্থা করছেন না। তো যাই হোক, ওটা ড্রিপ ইরিগেশনের এই ব্যবস্থাটা খুব অল্প টাকা দিয়ে কিন্তু ওটা করতে পেরেছি, এবং এখন জলের সেচের ব্যবস্থাটা কিন্তু এরকম ভাবেই হয়। তাহলে হুম, 1,03,000 টাকার মতো শুরুতে একটা খরচ হয়েছিল এটা আপনার, হ্যাঁ বা হ্যাঁ যে হ্যাঁ কোনো হ্যাঁ, মানুষের হবে যদি আপনার মতো 15 কাঠা জমিতে চাষ থেকে করা প্রায় 1 হয়। বিঘের কাছাকাছি জায়গাতে যদি হুম করতে চান তাহলে। এবার হুম যদি একটু কমেন তাহলে তো তার খরচটাও কমে যাবে। হুম কেউ যদি 1 2 কাঠা 3 কাঠা 4 কাঠাতে করে, তাহলে ন্যাচারালি খরচটা তো কমে যাবে। এবার যেটা জিজ্ঞেস করবো যে সারা বছরের যে খরচটা আছে, বা সারা বছরের খরচ এবং তার সঙ্গে সারা বছরের যত্ন যেটা। কেউ যদি নিজে করে, হুম, তাহলে লেবারের খরচটাকে ধরার প্রশ্ন আসবে না। কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, একটা লেবারকে যেহেতু রাখতে হয়েছিল, প্রাথমিকভাবে যেমন গোবর গোবর সার দিয়েছি, পোল্ট্রি লিটার দিয়েছি, ওটা তো চলে গেল। 2024 থেকে 2025 পর্যন্ত, হ্যাঁ, 25 পর্যন্ত আমি যদি হিসাব বলি, 2025 মার্চ পর্যন্ত যদি হিসাব বলি, তাহলে দেখা যাবে কি আমি ওখানে সর্ষে খোল ইউজ করেছি, ইপসাম সল্ট ইউজ করেছি, আর ডিএপি আমি ইউজ করেছি 7 কেজি। এটা কিভাবে হয় না, প্রত্যেক সপ্তাহে একটা ড্রামের মধ্যে জলের মধ্যে গোলা থাকলো, সেই জলটা থেকে অল্প পরিমাণে নিলাম, মানে হয়তো গোলা আছে 10 কেজি জলের মধ্যে, 10 লিটার জলের মধ্যে দেওয়া আছে, আমি বলছি যে 2 কেজি হয়তো ডিএপি দেওয়া আছে, 2 কেজি খোল দেওয়া আছে, হ্যাঁ, 1 কেজি ইপসাম সল্ট দেওয়া আছে। হ্যাঁ, এবার সেখান থেকে আমি 2 লিটার নিলাম, ওই 2 লিটারকে আবার 10 লিটারের সাথে জলের সাথে যোগ করলাম। মাঝে প্রত্যেকটা বেড, ওই বেডে একটা মগে করে নিয়ে, ওই মগে গাছের গোড়াতে গোড়াতে সপ্তাহে একবার করে দেওয়া, এইটা পরিচর্যার মধ্যে পড়ছে। পরিচর্যার আর একটা বিষয় থাকে যে প্রত্যেকটা মাসে খেয়াল রাখতে হয় যে গাছের কোনো জায়গাতে ফ্যাকাশে দাগ হচ্ছে কিনা, লালচে দাগ হচ্ছে কিনা, বা হলদে দাগ হচ্ছে কিনা, মানে একটা ছত্রাক রোগ, এই রোগটাই কিন্তু এর গাছের আছে, আর অন্য কোনো রোগ কিন্তু এই গাছের নেই। সেই জন্য মাসে একবার করে ওই যে কোনো ধরনের একটা ফাঙ্গিসাইড, আমি যেমন যেগুলো যেগুলো ইউজ করি, সাপ ইউজ করা হয়, তারপরে ব্লাইটক্স ইউজ করা হয়। এবার যেটা আমরা আসবো সেটা হচ্ছে যে
লাভের দিকটা। আপনি ফল কখন পেলেন? আমি গাছ বসিয়েছিলাম আপনার 2024-এর মার্চের 15 তারিখে আমি বসিয়েছিলাম। 2025-এর মার্চের শেষের দিক থেকে আমার গাছে ফুল আসতে শুরু করলো, এবং মার্চ থেকে শুরু হলো, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত টানা ফল পেয়েছি, এবং প্রচুর ফল। এবার আমি যে খরচটা করেছি, মানে আমার হিসাব নিকাশে তাতে করে অন্তত প্লাস জায়গাতেই আছি। তার মানে মানে যে আপনি এক খরচটা, বছরেই ওই 3 লাখ টাকার মতো ফল বেচতে পারলেন এই 7-8 হ্যাঁ মাসে? অবশ্যই, মানে একদম বিনা দ্বিধায়, মানে নিঃসংকোচে বলছি, মানে এটাতে কোনো আমার বলতে কোনো দ্বিধা নেই। জয়ন্তবাবু, আপনার এই অসাধারণ অভিজ্ঞতাটা আমাদের সঙ্গে ভাগ করে নেবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করব আপনার অভিজ্ঞতা, আপনার পরামর্শ চাষী বন্ধুদের কাজে লাগবে। তারাও আপনার মতো করে ড্রাগন ফলের চাষ করবেন এবং লাভের মুখ দেখবেন, এই আশা রেখে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে, যারা কিষাণ বাণী শুনলেন তাদের ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজকের কিষাণ বাণী এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি প্রচারিত হলো ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়।